হ্যালো, কে বলছেন? আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বলো। দিদির সাথে কথা বলা যাবে? কেন, কি হয়েছে? সেটা আমি দিদিকেই বলবো। আগে আমাকে বলতে হবে। তোমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কোনো ইচ্ছে আমার নেই। জামাইবাবু, ফোন কেন করেছো বলো? জামাইবাবু, আপনি বড্ড রুক্ষ স্বরে কথা বলছেন। তাছাড়া আমার কিছু করার নেই। আমার কান পচে গেছে সংকল্প সংকল্প শুনে শুনে। বলো, এবার বলো তুমি কি চাইছো? হ্যাঁ। তোমার দিদি সেই শাড়িটা পরেছে? গিফটটা অ্যাকচুয়ালি আমি নয়, সংকল্প দিয়েছে। তোমার তো শাড়ি দেবার ক্ষমতা নেই, টাকা কড়ি গয়না শাড়ি এসব দেবার সামর্থ্য তোমার নেই। তাই সংকল্প বলল একটা শাড়ি পাঠিয়ে দিই, খুব ভালোবাসে তো। ফোনটা দিন। কি করছেন কি আপনি? হ্যাঁ, কার ঘরে আগুন লাগাবেন? আমার ঘরে নাকি আমার দিদির ঘরে? হ্যাঁ, ফোনটা দিন। আমার সঙ্গে উঁচু গলায় কথা বলবে না। উঁচু গলা আমি পছন্দ করি না। জিলাম, জিলাম, জিলাম। কি হয়েছে কি? ও, নতুন শাড়ি পরে আছো? নতুন শাড়ি পরে আছো তুমি? এই শাড়িটা তোমাকে সংকল্প পাঠিয়েছে? সংকল্প পাঠিয়েছে মানে? হ্যাঁ, সংকল্প ব্যানার্জি পছন্দ করছে, সেই শাড়িটা তোমাকে শালঙ্কারা ব্যানার্জি পাঠিয়েছে, সেই শাড়িটা পরেছো তুমি। এত কিসের লোভ তোমার ছিলাম? এত কিসের লোভ? তোমার স্বামী তোমাকে শাড়ি গয়না গিফট করতে পারে না বলে আমি তো বলেছি তোমাকে দেব। কত চাই তোমার? কত শাড়ি চাই তোমার? আমি তোমাকে শোরুম গিফট করে দেবো, আমি তোমাকে টাকায় ভরিয়ে দেবো। বলো বলো, এত কিসের লোভ তোমার? এত কিসের লোভ বলো? এই শাড়িটা আমাকে সংকল্প ব্যানার্জি দেয়নি, এই শাড়িটা আমাকে শালঙ্কারা ব্যানার্জিও দেয়নি, এই শাড়িটা আমাকে দিদি দিয়েছে। দিদি দিয়েছে? আমি? কি বলছো তুমি ছিলাম? কি মিথ্যে কথা বলো তুমি? আচ্ছা, আমি এত দামি শাড়ি কোথা থেকে পাবো? এর দাম তো 8-10 হাজার টাকা হবে, হয়তো এর থেকে বেশিও হতে পারে। কি মিথ্যেবাদী তুমি, কি মিথ্যক ছিলাম। কি বলছো তুমি দিদি? হ্যাঁ, আমি তো ঠিকই বলছিলাম। শোনো, তোর বউ তো ভয়ঙ্কর রে, ঝোলেও আছে আবার অম্বলেও আছে। একদিকে বরের থেকে মোটা নেকলেস নিচ্ছে, আবার আরেকদিকে যে ভালোবাসে তার থেকে শাড়িও নিচ্ছে। ঝিলাম, তুমি কিছু মনে করো না। আসলে কি বলো তো, আমার না এত লোভ নেই, জানো তো, এত লোভ নেই আমার। তবে তোমার মুখ দেখলেও বোঝা যায় না, এরকম মেয়ে বাবা আমি আগে কোনোদিনও দেখিনি, আগে দেখিনি। আমাকে বিশ্বাস করো, আমি করি, বিশ্বাস
আমাকে আমাকে আমি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। শাড়ি, কত শাড়ি চাই তোমার? আমি তোমার জন্য শাড়ি এনে দেবো, আমি এনে দেবো তোমাকে। নেদু, নেদু, টগর, আরে কোথায় গেলি রে? কি হয়েছে কি? এই তো প্রিয়, বলছি ওপরের তোমার ড্যাডার শরীরটা খুব খারাপ হয়েছে, হ্যাঁ হঠাৎ করে। আর এই দেখো না, হার্টের ওষুধটাও ফুরিয়ে গেছে, এখন এক্ষুনি নিয়ে আসতে হবে। কি যে করি বুঝতে পারছি না। কিন্তু বাড়ির সবাই কোথায়? আরে বাড়ির সবাই তো এখন ওই দিওয়ালি অর্গানাইজ করতে বেরিয়ে গেছে। প্রিয়ম বলছে একটা হেল্প করবে, তুমি একটু ওষুধটা গিয়ে নিয়ে আসবে। আমি? হ্যাঁ হ্যাঁ, না না তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে না জাস্ট বাঁ দিকে যাবে, গিয়ে কাউকে জিজ্ঞেস করবে, যে কাউকে রাস্তায় জিজ্ঞেস করবে ওষুধের দোকান দেখিয়ে দেবে। আসলে ড্যাডার শরীরটা এক্ষুনি খারাপ হয়ে গেছে তো। দাঁড়াও, তুমি এটা ধরো, এখানে ওষুধের নাম লেখা আছে, আর এই যে টাকাটা ধরো, প্লিজ একটু নিয়ে এসো না। আমি ওপরে যাচ্ছি, হ্যাঁ ড্যাডা একা তো, ওনার সাথে থাকি, যদি এমার্জেন্সি কিছু হয় আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখো এখন দাঁড়িয়ে আছো কেন হাঁ করে, তুমি যাও না প্লিজ। আমি করে যাচ্ছি। ওপরে তোমার ড্যাডা এখন বহাল তবিয়তে আছেন প্রিয়ম। শহরটা খুব অদ্ভুত জায়গা, খুব খারাপ জায়গা একটা। কত লোক, কত মানুষ, কত মানুষের মহামিছিল, এর মধ্যে কে কখন কোথায় কিভাবে হারিয়ে যায় কেউ বলতে পারে না। তোকে কেউ চায় না এই বাড়িতে, সংকল্প তোকে চায় না, শালঙ্করা ব্যানার্জিও তোকে চায় না, আর আমি কুশ মুখার্জিও তোকে চাই না। আজকের পর প্রিয়ম এই বাড়িতে ফিরবি না তুই। এই বাড়ির বউ কখনো এই বাড়িতে ফিরবে না, কখনোই না। দাদা, এখানে ওষুধের দোকান কোথায় আছে? এই তো আগে গিয়ে বাঁ দিকে। আপনি ওষুধের দোকান চেনেন না? না। আসুন আমার সঙ্গে। কত দূর ওষুধের দোকান? এই তো সামনে বাঁ দিকে, আসুন আসুন আসুন। এই তো আগে গিয়ে বাঁ দিকে, আসুন আসুন। আসুন, এই চলে গেলাম কাছে, আসুন। আমি আপনাকে ওষুধের দোকানের কথা বলছি। আমার ড্যাডার খুব শরীর খারাপ, মানে আমার দাদা শ্বশুর, এক্ষুনি ওষুধের প্রয়োজন, তার হার্টের প্রবলেম, কিন্তু ওষুধটা আমার। ওষুধ কাজে লাগবে না ম্যাডাম, আইসিইউ কেস কিংবা ভেন্টিলেশন দুটোর মধ্যে তো একটা লাগবেই।
বেরিয়ে পড়েছে। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই চালাবে, ব্যাস। এই বাড়ির বউ ছবি। কাল থেকে ভালো ফুলের মালা জড়াতে হবে। বড় লোকের বাড়ির বউ ছিল না, আশা পূরণ হলো না ওর। ভাইয়া হ্যাঁ। ভাইয়া আমার গিফট দে। এই না না, আমি কোনো গিফট দিতে পারবো না। কি দিতে পারবি না? দিতেই হবে ভাইয়া, প্লিজ। এবার কিন্তু আমার একটা ব্রেসলেট লাগবে। ব্রেসলেট? না, আমি কোনো গিফট দিতে পারবো না। আগে রান্না বান্না কর, তারপর গিফট দেবো। রান্না বান্না কিছু করবে না, গিফট দেবো। হ্যাঁ, কি মনে করেছিস আমি রান্না বান্না করতে পারবো না? ওসব রান্না করা কোনো ব্যাপারই না। চল আমি দেখিয়ে দিচ্ছি, চল। কি বলছো? রান্না কি বলছো? তুই রান্না করবি? কি করে রান্না করবি? তুই তো ওভেনে চালাতে পারিস না। তাই চল 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 চল। রান্না করতে তো জানিস না। দাঁড়ান, তোকে রান্নাটা শেখাচ্ছি। আগে ওভেন জ্বালানোটা শেখাচ্ছি। দেখ ওভেন কি করে চালাতে হয়। দেখা। এই গ্যাস জ্বালালি, লাইটারটা কোথায়? দেশলাই। দেশ। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই চালাবে, ব্যাস। রান্নাঘরে গিয়ে শুধু দেশলাই চালাবে, ব্যাস। এই বাড়ির বউ ছবি। কি হচ্ছে কি এসব? হ্যাঁ প্রিয়ম, এসব কি হলো? মানে কি করছো? গ্যাসের পাইপ খোলা, দেশলাই জ্বালালেই আগুন চলে যেত। আরে এক্ষুনি শেষ হয়ে যেতেন। জানলা খুলে দাও, জানলাগুলো খুলে দাও। হ্যাঁ তাই তো, গ্যাসেরই তো গন্ধ বেরোচ্ছে। তুমি কি করে জানলে গ্যাসের পাইপ খোলা ছিল? এই প্রিয়ম, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি কি করে জানলে গ্যাসের পাইপ খোলা ছিল? কি করে জানলে তুমি? ওপরে একজন বলছিল যে গ্যাসের পাইপ খোলা। আর আগুন জ্বালালে সব সব পুড়ে যেত। এই কথাটা তুমি কি করে জানলে? আমি উপরে দাঁড়িয়ে শুনছিলাম। প্রিয়ম, ডাহা মিথ্যে কথা বলছো তুমি। না না, আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, মিথ্যে বলছো তুমি। না, আমি মিথ্যে কথা বলছি না। ওপরে একজন বলছিল। কে বলছিল? জানি না, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। আমি
তিনি বলছিলেন যে আমি কাছে রান্না করতে যাবো, আমার গায়ে আগুন লেগে যাবে আর আমি মরে যাব। এই যে মহারানী, কোথায় বেরোনো হচ্ছে জানতে পারি কি? আমার বাপের বাড়ি যাব ফোঁটা দিতে। তোমার বর তোমাকে বলেছিল না যে তুমি তোমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে না? আর তোমার বাবা যেন কি একটা বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে। তোমরা ওনাদের কাছে মৃত আর ওনারা তোমার কাছে মৃত। ও যদি মারা যায়, কিংবা এই অকাল কুৎসান্ডটা মারা যায়, কিংবা আমি যদি মারা যাই, আমরা কেউ কারু খবর দিতে যাব না, কেউ কারু ছায়া একে অন্যকে দেখাবো না। তাহলে ছিলাম নিজের লাজ লজ্জার মাথা খেয়ে কেন যাচ্ছ? নিজের বাপের বাড়ি কেন যাচ্ছ? তোমার কি চামড়া নেই গায়ে? বুঝতে পেরেছি। তোমার বাপের বাড়ির লোক নিশ্চয় তোমাকে ফোন করেছিল, বোধহয় জানতে পেরে গেছে যে আমার দেওর এখন অনেক টাকা ইনকাম করছে, সোনা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, গয়না দিচ্ছে, আরো কত কি। তাই সবাই ভালো হয়ে গেল, তাই না? এখন ভালো সম্পর্ক তৈরি করতে চাইছি, যাতে আর্থিকভাবে সাহায্য পাওয়া যায়। আর কি? ভদ্রভাবে কথা বল। আমি আগের দিনই প্রমাণ পেয়েছি আপনি একজন মিথ্যেবাদী, আর আজকে আপনার যা স্বভাবের পরিচয় পাচ্ছি তাতে তো তাই। একদম চুপ। এই টোনে আমার সাথে কথা বলবে না তুমি। আপনিও আমার সাথে এভাবে কথা বলবেন না। আমার বাবা একজন সরকারি কর্মচারী, পরিবারকে চালানোর মতো যথেষ্ট টাকা উনি উপার্জন করেন, আর রিটায়ারমেন্টের পর উনি পেনশন পাবেন। তাই তার জামাই কত টাকা উপার্জন করছে তা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। বাবার নামে খুব গাল ভরে প্রশংসা করছো তো? সেই বাবা তো তোমার খবরও নেয় না যে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। বলি, আজকে যে ফোঁটা দিতে যাচ্ছ, ঢুকতে দেবে বাড়িতে? ভাইয়ের ফোঁটা, আমার দাদাকে ফোঁটা দেব, তাই আশা করি বাবা আমাকে ঢুকতে দেবে। তুনো জানে? বৌদি যে প্রশ্ন করলো উত্তর দিলে না তো? না মানে আসলে তোমাকে বলা হয়নি আর কি। বলা হয়নি নাকি বলতে চাও? কি হয়েছে তোমার তনু? তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো? কারণ আমি চাই না তুমি তোমার বাপের বাড়িতে যাও। আমি তোমাকে আমার মাথায় হাত রেখে দিব্যি দিয়েছিলাম যে তোমার বাপের বাড়ির লোক তোমার জন্য মৃত, আর আমার কাছেও তোমার বাপের বাড়ির লোক মৃত। তুমি যদি বিধবা হয়ে যাও, আমি যদি মরেও যাই, তুমি ওই বাড়ির চোখ কাছেও পা রাখবে না। তনু, আজকে ভাইফোঁটা। তুমি যাবে না, তুমি ওই বাড়িতে যাবে না। প্লিজ তনু, আমাকে যেতে দাও, দাদা অপেক্ষা করে থাকবে। তুমি যাবে না, আমি বললাম তো। বাবা, তুমি তো বেশ অবাধ্য মেয়ে। এখন নিজের বরের কথাটাও শুনছো না? আপনি কেন এর মধ্যে ফোড়ন কাটছেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। বৌদি তো ঠিকই বলছে, তুমি তোমার বাপের বাড়িতে যাবে না, দ্যাটস ফাইনাল। তনু, আমাকে যেতে দাও। এই টাকাটা ধরো, এতে 5 লাখ টাকা আছে। আজকে একটা জমি বুক করেছি, ভাবছি ওখানে একটা দোকান বানাবো, শাড়ির দোকান। তোমার বাবার আরেক জামাই সংকল্প ব্যানার্জির মতো। তুমি কিন্তু
প্রতিশোধে উন্মত্ত হয়ে উঠেছ। তুমি কথায় কথায় আমাকে খোঁটা দিচ্ছ। দেবই তো, কারণ যেদিন তুমি শালঙ্করা ব্যানার্জির পাঠানো শাড়ি আর সংকল্প ব্যানার্জির পছন্দ করা শাড়ি পরেছো, সেদিন থেকে তুমি আমার কাছে অনেক ছোট হয়ে গেছো। ছিলাম আমি আমার নিজের কাছে নির্দোষ, কারণ আমি কোনো অন্যায় করিনি। কারণ আমি জানতাম না ওটা সংকল্প ব্যানার্জির পছন্দ করা শালঙ্করা ব্যানার্জির পাঠানো শাড়ি। আমি তোমার নামে দিব্যি করে বলছি, তিন সত্যি করে বলছি, তুমি তবুও আমার কথা বিশ্বাস করছো না। নাও সেটা আমরা অন্যত্র বিয়ে দেব। কি বলছেন? শুনুন, আপনি নাকি অন্যত্র বিয়ে করবেন, অন্য কাউকে বিয়ে করবেন। আপনি জোর করে আমাকে ডিভোর্স পেপারে সই করাচ্ছিল। কি ডিভোর্স পেপারে সাইন করানো হচ্ছে? আপনি কিছু জানেন না? না। আমি জানি না, আমার বর জানি না, তাহলে আমাদের দুজনকে আলাদা করছেন কেন? শালঙ্করা ব্যানার্জির ইচ্ছে তাই। তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। আমি এই বাড়িতেই থাকবো, আমাকে আপনারা তাড়াতে পারবেন না। যদি তোমাকে তাড়াতে না পারি, তাহলে এমন পরিস্থিতি তৈরি করব যে তুমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপর ধুমধাম করে আমাদের বাড়ির ছেলের আবার আমরা বিয়ে দেব। আমার বাড়ির দাঁড়ে তোমার মতো দাঁড় কাককে চাই না। কথাটা মাথায় রেখো। মা, মা আমার কথা শুনুন, আমার কথা শুনুন মা, আমার কথা শুনুন। শুনবে না, এবাড়ির কেউ তোমার কোনো কথা শুনবে না। আর বেড়েছিলে না তুমি আমার সাথে, কুশ মুখার্জির সাথে ঝামেলা করতে গিয়েছিলে। ক্ষমতা কি? হ্যাঁ, কি তোমার ক্ষমতা? এমন পরিস্থিতি তৈরি করব তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। যা, টাকাটাও গেল, বরটাও গেল। তাও যদি 20-50 লাখ টাকা সাইন করিয়ে নিতে একটু লাভে থাকতে পারতে, এই আর কি। সব গেল। তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও এখান থেকে। শালঙ্করা ব্যানার্জিকে তুমি চেনো না, উনি তোমাকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেবে না, কিছুতেই না।
করুন আমাকে, দয়া করুন, দয়া করুন। আগে তো বাবার জন্য নাচ করতে ভয় পেতে, আমি তো ছিলাম তোমার নাচের একমাত্র দর্শক। প্লিজ নাচো, প্লিজ। আগে তো বাবার জন্য নাচ করতে ভয় পেতে, আমি তো ছিলাম তোমার নাচের একমাত্র দর্শক। প্লিজ নাচো। অসাধারণ ছিল, অসাধারণ। এই না হলে ছিলাম যাকে আমি ভালোবাসি। তুমি নাচবে, গাইবে, হাসবে সব সময়। আমি চাই তুমি সব সময় খুশি থাকো, সব সময়। আর আমি তোমাকে খুব সুখী দেখতে চাই, খুব সুখী। আই লাভ ইউ, আই লাভ ইউ ছিলাম। আই লাভ ইউ টু। ভালো পাশাচ্ছি আমি। অন্য এখন ভালোই উপার্জন করছে, এর মধ্যে যদি বউয়ের সাথে মিলমিশ হয়ে যায় তাহলে তো আমার কপালে কিছুই জুটবে না। সব তো ওর এই বউয়ের ভাগে চলে যাবে। না না, এটা কিছুতে হতে পারে না। আমি এই দুজনের মাঝে এমন ভাবে ঝগড়াটাকে জিয়ে রাখবো যাতে টাকা পয়সা সোনা গয়না আমার ভাগেও এসে পড়ে। দুজনকে এমন ভাবে আলাদা করব যাতে কোনোদিনও মিলতেই না পারে। আমি যখনই সংকল্প বাইরে গেছে ব্যাগ গুছিয়ে দিচ্ছি। কেন? কারণ আমি সবচেয়ে ভালো জানি সংকল্প কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকবার যখন যায় লাগেজটা তো আমি গুছিয়ে দিই, এইবারও দিতে হবে, তাই দেরি না করে যাই। হ্যাঁ, এবার আর আপনাকে লাগেজ গোছাতে হবে না। আপনি যদি লাগেজ গোছান তাহলে ছেলের বিয়ে দিলেন কেন, আর বাড়িতে বই বা আছে কেন? সেটাই তো আমার প্রশ্ন। তা বই বা কেন আছে, আর একবারই কেন এইসব কাজগুলো তুমি করতে যাও বলো তো? জানো না বরাবর সংকল্পর লাগেজ বর্দা গুছিয়েছে? না না, ও অধিকার দেখাচ্ছে, বউয়ের অধিকার বোঝাতে হবে না ওকে কতটা অধিকার ওর। বাবা মার ওপরে আবার কেউ যায় নাকি? হয় নাকি বাবা মার ওপরে কেউ? আরে বাবা যার কাজ যে করে আসছে তাকেই করতে দে না।
দাঁড়িয়ে কাজ করার কি দরকার? দু একদিন একটা লাগেজ গুছিয়ে করবে কি? করবে কি? গোছানোই তো আমার কাজ। গোছাও গোছাও, আজ লাগেজ গোছাচ্ছ গোছাও, কিন্তু সংসার গোছানোর প্ল্যান করো না। এই সংসার গোছানো এত সহজ নয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। এই সংসারে অনেক আগাছা জমে আছে। আগাছাগুলো পরিষ্কার না করলে যতই সংসার গোছাই সুন্দর হবে না। প্রিয়ম,